স্বাগত জানাচ্ছি বাংলা কথনের রাজনৈতিক বুলেটিনে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরিয়ে দেয়া হলো ইসলামী ব্যাংকের এমডিকে। ব্যাংক ধ্বংসের পায়তারা বলছেন গ্রাহকরা। জামিন পেলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দায়িত্ব পাচ্ছেন আওয়ামী লীগের। আবারও রাজপথে নামার ঘোষণা নাহিদ ইসলামের। বিএনপিকে কড়া হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ রবিবার 12 এপ্রিল 2026। আজ সন্ধ্যার পর থেকে বাংলাদেশের রাজনীতি এবং ব্যাংকিং খাতে এমন তিনটি নাটকীয় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে বর্তমান সরকার দেশীয় অর্থনীতি ধ্বংস এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের এক গভীর মাস্টার প্ল্যানের দিকে এগোচ্ছে। একদিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংককে ধ্বংস করার নীল নকশা চূড়ান্ত হয়েছে, অন্যদিকে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করতে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে সাবেক স্পিকারকে। আর এই সব কিছুর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ আমরা লজিক এবং ফ্যাক্ট দিয়ে এই তিনটি ঘটনার ভেতরের আসল রাজনীতি ডিকনস্ট্রাক্ট করব। প্রথমে আসুন অর্থনীতির সবচেয়ে বড় এবং আতঙ্কের খবরের দিকে নজর দিই। নানান জল্পনা কল্পনার পর অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক খানকে 1.5 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ভয়াবহ সিদ্ধান্তটি গৃহীত হয় এবং আগামীকাল সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর মাধ্যমে ওমর ফারুক খানকে মূলত ইসলামী ব্যাংক থেকে পুরোপুরি সরিয়ে দেয়া হলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে কেন মোহাম্মদ ওমর ফারুক খানকে সরিয়ে দেওয়া হলো? এর উত্তর লুকিয়ে আছে তার রাজনৈতিক মতাদর্শ এবং ইসলামী ব্যাংকের শেকড়ের মধ্যে। মোহাম্মদ ওমর ফারুক খান কোনো সাধারণ ব্যাংকার নন। তিনি 1986 সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ 4 দশকের কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য এবং কর্পোরেট বিনিয়োগ সহ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে কাজ করেছেন। ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট হিসেবে তার মেধা প্রশ্নাতীত। তিনি গত বছরের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বর্তমান সরকারের কাছে তার সবচেয়ে বড় অপরাধ হলো তিনি নাকি জামায়াতপন্থী হিসেবে পরিচিত এবং তাকে ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা ও শীর্ষ জামায়াত নেতা মীর কাশেম আলী মিন্টুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বিবেচনা করা হয়। ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে, কিন্তু এখানে নিয়ম মানা হয়নি। সংশ্লিষ্ট এবং অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে যে সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওপর মহলের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে এই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সবচেয়ে হাস্যকর এবং প্রহসনের বিষয় হলো, এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং পরিচালক শাহরিয়ার সিদ্দিকী মিডিয়াকে বলেন, আমি সাংবাদিকদের কাছ থেকেই এই তথ্যটা জানলাম। ব্যাংক থেকে এখনো কোনো তথ্য পাইনি। বাংলাদেশ ব্যাংকের মতো একটি নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র যখন এমন অজ্ঞতার ভান করেন, তখন বুঝতে বাকি থাকে না যে এটি ওপর মহল থেকে চাপিয়ে দেওয়া একটি নিখুঁত রাজনৈতিক মাস্টার প্ল্যান। এই অপসারণের মধ্য দিয়ে মূলত ইসলামী ব্যাংক ধ্বংসের সেই বহু পুরনো নীল নকশার বাস্তবায়ন শুরু হলো। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যেমন এস আলমকে দিয়ে ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিলেন, আজ বর্তমান সরকারও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ব্যাংকের ভেতরে থাকা সৎ এবং অভিজ্ঞ জামায়াতপন্থী কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নিজেদের অনুগত লোকদের বসানোর চক্রান্ত করছে। এর ফলে দেশের সবচেয়ে বড় এবং সাধারণ মানুষের আস্থার এই ব্যাংকটি আবারও ভয়াবহ তারল্য সংকট এবং আস্থার সংকটে পড়তে বাধ্য। চলে যাচ্ছি দ্বিতীয় খবরে। অর্থনীতি ধ্বংসের এই খবরের পাশাপাশি রাজনীতির মাঠে আজ আরেকটি বড় ভূমিকম্প ঘটে গেছে। আজ রবিবার সন্ধ্যা 6:30টার দিকে রাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন পতিত স্বৈরাচারের অন্যতম প্রধান সহযোগী এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রিয় দর্শক, এই মুক্তি কোনো আইনি প্রক্রিয়ার স্বাভাবিক ফলাফল নয়। এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক সমঝোতা। বর্তমান বিএনপি সরকারের একটি বড় অংশ এবং ভারতের সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্করা দীর্ঘদিন ধরেই একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে, যার নাম হলো রিফাইন্ড আওয়ামী লীগ বা
পরিশোধিত আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই জানে যে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। অন্যদিকে বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তরুণ প্রজন্মের দল জাতীয় নাগরিক পার্টি যে বিপুল উত্থান ঘটেছে তা ভারতের জন্য চরম আতঙ্কের কারণ। তাই ভারতকে খুশি করতে এবং এনসিপি জামায়াত জোটকে কাউন্টার দিতে বিএনপি এখন চাইছে শিরিন শারমিন চৌধুরীর মতো তুলনামূলক সফট বা ক্লিন ইমেজের নেতাদের সামনে এনে আওয়ামী লীগকে নতুন মোড়কের রাজনীতিতে পুনর্বাসন করতে। বিএনপি মনে করছে শিরিন শারমিনের হাত ধরে যদি এই রিফাইন্ড আওয়ামী লীগ কাজ শুরু করে, তবে একদিকে যেমন ভারতের মূল এজেন্ডা বাস্তবায়ন হবে এবং দিল্লির সমর্থন পাওয়া যাবে, অন্যদিকে ভোটের মাঠে আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংককে কাজে লাগিয়ে এনসিপি এবং জামাতকে ঠেকানো সহজ হবে। এটি জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে এক চরম এবং ক্ষমার অযোগ্য বেইমানি। যে স্বৈরাচারী সরকার হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, তাদের স্পিকারকে আজ কারাগার থেকে মুক্ত করে এনে নতুন করে রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে শুধু নিজেদের গদি টিকিয়ে রাখার স্বার্থে। সরকারের এই নগ্ন দলীয়করণ, ব্যাংক ধ্বংসের পায়তারা এবং ফেসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত যখন একদম পরিষ্কার, ঠিক তখনই রাজপথ কাঁপানো এক বিশাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আজ অত্যন্ত কড়া ভাষায় বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছে। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। নাহিদ ইসলামের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক রেটরিক বা ফাঁকা বলি নয়, এটি হলো বর্তমান সরকারের প্রতি তরুণ প্রজন্ম এবং জুলাই যোদ্ধাদের চূড়ান্ত আলটিমেটাম। নাহিদ ইসলাম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে সরকার যদি মনে করে তারা ইসলামী ব্যাংক ধ্বংস করে জামাতকে শেষ করে দেবে আর শিরিন শারমিনদের মুক্তি দিয়ে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় টিকে থাকবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জেনজি প্রজন্ম এবং জুলাই বিপ্লবের নায়করা ঘুমিয়ে নেই। তারা সংসদের ভেতরে যেমন লজিক দিয়ে লড়াই করছে, তেমনি রাজপথেও আরেকটি গণ অভ্যুত্থানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। যখন একটি সরকার শহীদদের রক্তের সাথে বেইমানি করে, যখন লুটেরা এবং ফ্যাসিস্টদের পুনর্বাসন করে, তখন সেই সরকারকে ক্ষমতাচ্যুত করা শুধু রাজনৈতিক অধিকার নয়, বরং নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আজকের এই তিনটি ঘটনা, ইসলামী ব্যাংকের এমডিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো, শিরিন শারমিনের মুক্তি এবং নাহিদ ইসলামের হুমকি, প্রমাণ করে যে 2026 সালের বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। সরকার এক পায়ে খাদের কিনারে দাঁড়িয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, আর অন্যদিকে তরুণ প্রজন্ম দেশকে বাঁচানোর শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? ইসলামী ব্যাংক কি সত্যিই ধ্বংসের মুখে? শিরিন শারমিনের রিফাইন্ড আওয়ামী লীগ কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, নাকি জামায়াত এবং এনসিপি নেতৃত্বে তরুণ প্রজন্ম আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সব চক্রান্ত ধূলিসাৎ করে দেবে? দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।